যে না তুই না খেয়ে বাসা থেকে বেরোতে পারবি না, ওর সাথে যাবি, ও জেনে যায় যাক মরুক গে। আমার শাশুড়ির কথা, যে জেনে যায় যাক মরুক গে, তুই না খেয়ে যাইতে পারবি না, আমি রান্না করছি, তুই এখান থেকে খাবি, আমি খাওয়াই দেবো, তারপরে যাবি। তো আমার হাজবেন্ডও আমার পিছনে না এসে তার মায়ের কথা শুনে সে পাত পেরে মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে আসলো। আমি তখন তার অফিসে পৌঁছে গেছি। অফিসে পৌঁছে আমি কিছুক্ষণ পর দেখলাম, কিছুক্ষণ না, সে প্রায় 45 মিনিট পর আসছে তার অফিসে আমার হাজবেন্ড এসে। আমি যখন বললাম, আমি সিঁড়িতে নামতে নামতে, আমাকে লিফটে উঠতে দেয় নাই, আমি সিঁড়িতে নামতে নামতে শুনেছি যে তার মা তাকে বলছে না খেয়ে যেতে পারবি না। যখন আমি বললাম কি তুমি কি সত্যি খেয়ে দিয়ে আসলা, তোমার ওয়াইফ সুইসাইড করতে যাচ্ছে এই কথা শুনেও তোমার মাতৃভক্তি এত যে তুমি তোমার মা ওয়াইফ মরতে যাচ্ছে, তুমি তারপরে তোমার মায়ের কথা না ফেলে খেয়ে দিয়ে তারপরে তোমার ওয়াইফ মরলো না বাঁচলো সেটা দেখতে আসছো। এই বলে আমি আর কোনো কথা বলি নাই। পরে ওই অফিসের যে বস ছিল, বসের বউ ছিল, তারা আসলো, তাদের সাথে কিছু কথাবার্তা হলো। তাদেরকেও আমার হাজবেন্ড সব ঘটনা খুলে বলছে যে তার মা কতটা পরিমাণে প্রেশার দিচ্ছে, কতটা ফ্যাসিস্ট তার মা, তা সে বাচ্চা নিতে কেন পারতেছে না। সেই অফিসার আর অফিসারের বউকে বলে গেছে এখনো তারা আছে, আশা করি তারা আমার পাশে আছে, তাদেরকে যদি আপনারা কেউ জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে। আমার হাজবেন্ডের অফিসের বস নাম 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 বলুন। যার কাছে বলেছিল কেন কি? সে র‍্যাব 7 CPC 3 কোম্পানি কমান্ডার, চাঁদগাঁও ক্যাম্প। তার কাছে আপনারা খোঁজ নিলে আপনারা জানতে পারবেন আমার হাজবেন্ড কি বলছে না না বলছে। তো এই মুহূর্তে আমার হাজবেন্ড, পরে সেই বস আর বসের বউ আমাকে যেহেতু খুব ভালোবাসে বললো যে বোন তুমি একটু থামো, তোমার হাজবেন্ডের তো খুব কষ্ট, বুঝোই তো তোমার শাশুড়ি কিভাবে তা তোমার হাজবেন্ডকে চাপ দিচ্ছে, তো তুমি না হয় কতদিন আমাদের ক্যাম্পেই থাকো। আমাকে 4 দিনের থাকার ব্যবস্থা করে দিল ওই কোম্পানি কমান্ডার তাদের ক্যাম্পে। তো আমার হাজবেন্ড রাখবে না, বলে যে না এখানে আমি রাখবো না, তুমি আমার সাথে বাসায় চলো, সব ঠিকঠাক হয়ে গেছে যখন বাসায় চলো। আমার সেই কোম্পানি কমান্ডার ভাইয়া আমার হাজবেন্ডকে এটাও বোঝাইলো যে ভাই আপনি আপনার মাকে যে বোঝান যে এই মেয়েটা যে বাসা থেকে বের হয়ে গেছে, এখন যদি এই মেয়েটার কোনো সমস্যা হয় এর দায় কিন্তু আমার আসবে, এর দায় কিন্তু আমার চাকরি চলে যাবে, মা তুমি একটু নিজেকে সামলাও। তো আমার হাজবেন্ড কখনোই সেটা মানতে রাজি না, বলে যে না ভাইয়া সমস্যা নাই, আমি আমার মাকে মিথ্যা বলি নাই, আমার মা জানে আমার ওয়াইফ আপনাদের অফিসে আসছে, সো আমার মা এটা বিশ্বাস করবে না। ওই কোম্পানি কমান্ডার ভাই অনেক চেষ্টা করেও আমার হাজবেন্ডকে বোঝাইতে পারে নাই। সে রাত 9:30টার দিকে আমাকে নিয়ে অফিস থেকে বাসায় গেল। বাসায় যে আমি খাওয়া দাওয়া করি নাই, অফিস থেকে ওই কোম্পানি কমান্ডার কিছু স্ন্যাক্স তার বউকে দিয়ে আমাকে খাইয়ে দিয়েছিল, সেটাই আমার লাস্ট খাওয়া আমার হাজবেন্ডের সাথে বসে। বাসায় এসে আমরা রাতে হ্যাপি এন্ডিং করলাম, আমরা হ্যাপিলি আমরা হাজব্যান্ড ওয়াইফ সব ঝামেলা ঝঞ্ঝাট সব মিটমাট করে আমরা ঘুমাইলাম। কারণ আমার একটা শুধু মাথায় ঘুরতো যে আমার হাজব্যান্ড তো ঘুমাইতে পারবে না, আমি যদি ঝামেলা রাগারাগি নিয়ে শুয়ে পড়ি আমার হাজব্যান্ড ঘুমাইতে পারবে না, সো দ্যাট আমি সব ঝামেলা মিটাইয়া তারপরে আমি ঘুমাইতে গেলাম আমার হাজব্যান্ডের সাথে। পরের দিন সকালে আমার শাশুড়ি আবার সেম ক্যাচাল, সেম ঝগড়া, সেম ঝঞ্ঝাট। পরে আমার আর সহ্য হলো না, আমি আমার হাজব্যান্ডকে বললাম এবারও যদি তুমি বিচার না করো আমার আর কিছু করার নেই। তো ওই যে বললাম যে আঘাত টাঘাত করছে ওই দিনের ঘটনা তো বললাম। তো লাস্টলি আমার হাজব্যান্ড কথা বলছে তার মার সাথে, কথা বলে বাসা থেকে বেরোয় হয়ে গেছে, আর কথা হয় নাই ওই দিনকে। ওই সকালের পর থেকে আমার হাজব্যান্ডকে ও যাওয়ার আগে আমাকে একবার বাইও বলে যায়নি, একটা হিন্টসও দিয়ে যায় নাই যে আমি বুঝবো। ও আমাকে বলেও না যে তুমি ভালো থেকো, কোনো হিন্টস দিলে আমি বুঝতে পারতাম যে ও কিছু একটা করতে যাচ্ছে, ও কিছু একটা করতে যাচ্ছে। আমাকে কিচ্ছু বলে দেয়, কিচ্ছু না, একটা ফোনও দেয় না। পরবর্তীতে আমার ফোনে ফোন আসলো, ফোন আসতে শুরু করলো 12:30 নাগাদ আমার ফোনে ফোন আসতে শুরু করলো যে ভাবি কি হয়েছে, আপনি মেডিকেলে চলে আসেন। আমি বললাম কেন, কি হয়েছে, সমস্যা কি? এরপরে শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে। আমি শুনে জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার হাজবেন্ডের অফিস থেকে গাড়ি আসছিল আমাকে নিতে, গাড়ি আসার পরে আমি রাস্তা থেকে উঠে বসছি, আর দেখা হয় নাই, দেখতে দেয় নাই। বেলা 2:30 অবধি আমার হাজবেন্ডকে তারা দেখতে দেয় নাই। তারা আমাকে বললো হাজবেন্ডের চিকিৎসা চলতেছে, ডাক্তার দেখা করতে দিবে না। আমি যখন সবকিছু ছেড়ে ছুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম, দেখলাম কোথায় একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকা, আমার হাজবেন্ডের রানার কনস্টেবল ওইখানে সাদা কাপড় দিয়ে ঢাকা, রক্ত
রক্ত রক্ত আর রক্ত। আমি কিচ্ছু মানি নাই, সবাই আমার হাত ধরে, আমি সবাইকে ছেড়ে ছুড়ে ওইখানে যে কাপড়টা উঠাই দেখি আমার হাজবেন্ড শোয়া, আমার হাজবেন্ড শোয়া, ওর নাকে মুখে রক্ত, ওর এত রক্ত, এত যে রক্ত, বান্ডিল বান্ডিল টিস্যু ভিজে গেছে রক্তে, তাও তলিয়ে যাচ্ছে। পোস্টমর্টম করতে নিয়ে যাবে তার আগের পজিশনে আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরছিলাম লাস্টবারের মতো, দেখলাম আরে রক্ত, আমার দুই হাতে কত যে রক্ত ছিল, কত রক্ত, কত রক্ত। আমার হাজবেন্ড অনেক কষ্ট পেয়ে মারা গেছে, অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমি জীবনে ভুলতে পারবো না, আমার সারা জীবনের আক্ষেপ থাকবে। আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন, আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি। আমার আক্ষেপ থেকে যাবে, আমার বয়স 20, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে, যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম, আমার স্বামীকে, তাকে নিয়ে আমার সংসার করা হলো না। আমি কিভাবে বাঁচবো? ও নিঃশ্বাস নিতে পারতেছে না, ওর গা কত যে শক্ত ছিল, ঠান্ডা ঠান্ডা, ওর হাত পা শক্ত। ও যে কত সুন্দর ছিল, ও যে কত সুন্দর ছিল, আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে দেখি নাই। ও আর আসবে না, ও আমাকে এসে জড়িয়ে ধরবে না। ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না, যাওয়ার আগে আমার একবার হাগও করলো না, জড়িয়েও ধরলো না। ও নিজের মতো চলে গেল, কত অভিমান, কত কষ্ট নিয়ে যে ও চলে গেল, কত অভিমান নিয়ে চলে গেল। আমাকে নিয়ে যেতে পারতো, ও তো আমাকে ভালোবাসতো, ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না। ও তো আগে আমাকে শুট করতে পারতো, তারপর তো নিজেকে শুট করতো, দুজনে একসাথে চলে যেতাম, তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না। আজকে আমাকে এই যে প্রেস মিডিয়া, এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল, ওর মায়ের দায়িত্ব সেই 2 ভাইয়ের উপর, ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল, আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপরে। আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল, ওর স্বর্ণ বেশি নাই। আমাদের বাসা তো সিলগালা করা আছে, টিম ঢুকুক বাসায়, টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক, দেখুক তারা কয়টা স্বর্ণ আছে। ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল, যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল, আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি। এখানে হাজার হাজার মেয়ে আপনার জন্য কাছে, আপনার মতো যারা ফেস করে, এখানে আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না। আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে। দেখুন উনি 2 বার স্ট্রোক করেছে সুস্মিতার বাবা, এখানে ঘর এখনো শোকে স্তব্ধ। এখানে আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে, বাড়ির প্রতিবেশীরা পর্যন্ত আমার এখানে স্বামী অনেক অভিমান, অনেক আফসোস নিয়ে মারা গেছে। ওর মায়ের প্রতি ওর একরাশ অভিমান ছিল যে মা কেন বুঝে না যে তার ছেলে কি সে সুখী থাকবে, সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে। আমার স্বামীর এত আফসোস অভিমান নিয়ে, এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে।